1973 সালে আমাদের ঢাকাতে মাত্র 3টা রিক্সা ছিল। কি পরিমাণ বুম করছে, কেন হচ্ছে যে তাদের কথাগুলো চিন্তা করে হলো যে আপনার একটা বেটার একটা রিক্সা দেখেন, রিক্সা চালানো কি কঠিন, এত সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে, এখান থেকে এইভাবে পা দিয়ে রিক্সা চালায়, কঠিন না এটা? তো ওই মানুষটার জন্য একটা ভালো টেকনোলজি ডেভেলপ করা যেত না? তোমার লাগবে 1 গ্লাস পানি, আমি তোমার এইটু পানি দিচ্ছি, আর এটা তুমি একবারে গিলে খাবে না চেটে চেটে খাবে, সাবটি 10 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে পুরো ফ্যাক্টরি নিলাম, তারপর হচ্ছে সব লোন নাকি? না লোন না, আমি জাস্ট দিছে। হ্যাঁ, সো এটা মানে আমি বললাম না ওই যে তাকদিরে বিশ্বাস করা, এরপরে 1,10,00,000 টাকা দিচ্ছে একজন মানুষ, কিছু ছাড়া, কোনো লোন না, ইন্টারেস্ট না, কিছু ছাড়া। প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএইচ সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com। আপনাদের সাথে আছি আমি অ্যাজ ইউজুয়ালি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ MRH। আমাদের আজকের এপিসোডের প্রতিপাদ্য কোর্ট থেকে কংক্রিটে মোস্তফা আল মমিন এবং পালকি মোটরসের যাত্রা। আমাদের সঙ্গে আছেন আজকে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পালকি মোটরসের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আল মমিন। এই ডিসকাশনটি ইজ নট অল অ্যাবাউট ভেহিকল ম্যানেজমেন্ট, রাদার আমরা এখানে এফোর্ডেবিলিটি এবং এই শহরের ডিগনিটি নিয়ে কথা বলবো ভবিষ্যতের বাংলাদেশের ইলেকট্রিক কারের ভবিষ্যৎ নিয়ে। মোস্তফা মমিন, আপনাকে অনেক স্বাগত আমাদের সাথে। থ্যাংক ইউ স্যার, আমাকে হচ্ছে ইনভাইট করার জন্য, এবং আপনার এই পডকাস্টের যারা হচ্ছে আছেন দর্শক কলাকুশলী সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। মোস্তফা, আপনার শুরুটা কিন্তু টিপিক্যাল অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, রাদার আপনি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। হঠাৎ করে কেন মনে হলো যে এই সেক্টরে আসা যায় বা এই অটোমোবাইল সেক্টরে কাজ করা যায়? আমার স্টোরিটা হচ্ছে একটু মানে ব্যাকে 2009 সালে আমি হচ্ছে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তাম, তো এখানে আমি 1 বছর পড়েছি। তো পড়ার পরে এটা 2009 সালে। আচ্ছা। তো তখন হচ্ছে হলো আমি ওই ইলেকট্রিক মোটর নিয়ে পড়তেছিলাম ক্লাসে। তো এখানে ওই তখন তো মহাখালীতে ছিল, জি। তো আমার বাসা ছিল উত্তরাতে, তো ওই আমতলিতে নেমে মহাখালীতে আসতাম। তো আসার পথে হচ্ছে অনেক আপনার যে মোটর রিপেয়ার শপ ছিল, তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগতো। তো আমি হচ্ছে দেখতাম, আর হচ্ছে আপনার ওই যে সেকেন্ডারি প্রাইমারি কতগুলো প্যাচ দেয় এগুলো হচ্ছে হলো আপনার দেখতাম, আর দেখে ক্লাসের পড়া মিলাইতাম আর কি। হ্যাঁ, আচ্ছা। তো মানে ওখানে প্রচুর শিখতে পারতাম। তো একদিন হঠাৎ করে মনে হলো যে ওই পুলিশ স্টেশনের সামনে অনেকগুলো ভাঙা গাড়ি পড়ে থাকে না, অনেক কথা পড়ে থাকে। তো আমি ভাবলাম যে আচ্ছা পুলিশ আঙ্কেলদের বলে যদি হচ্ছে একটা গাড়ি নিতে পারি আর একটা মোটর যদি ডিজাইন করে যে হাই এনাফ টর্ক, তাহলে তো এটা ইলেকট্রিক গাড়ি হয়ে যায়। তো ওই সময় ধরেন আমি আসলে টেসলা সম্পর্কে জানতাম, টেসলা সম্পর্কে কেউই জানতো না 2009 সালে। তো আমিও জানতাম না, কেউই জানতো না। তো পরে আমি একটা ডিজাইন করি গাড়ি, ডিজাইন করে আমার প্রফেসরকে দেই, নিজে স্কেচ করে। হ্যাঁ, প্রফেসর উনি দেখে আর কি খুবই খুশি হয়। তো পরে আমি 2010-এ হচ্ছে আমি ইউএসএ চলে যাই, ওখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে। আচ্ছা, ব্র্যাক থেকে। হ্যাঁ, তো যাওয়ার পরে বাট ওই প্রজেক্টটা হচ্ছে কন্টিনিউ রাখে স্যারের সাথে। তো করে স্যার হচ্ছে তার থিসিসের যে স্টুডেন্ট ছিল ওনাদেরকে দিয়ে 13 সালে হচ্ছে সোলার ইলেকট্রিক গাড়ি বানায়। আমি একদম ফুল ইয়াতে ছিলাম আর কি, ওইটা নাছরবান্দা ছাত্র, নাছরবান্দা শিক্ষক। তো স্যার হচ্ছে পরে এটা অনেকগুলো ব্যাচ উনি কন্টিনিউ করেছে। তো আমি দেখলাম যে হচ্ছে ওনারা মানে ওই কনভার্সনটা করছে আর কি। হ্যাঁ, বাট আমার কথা হলো যে কনভার্সন সহজ, বাট ম্যানুফ্যাকচারিংটাতে হচ্ছে ফ্রিডম বেশি থাকে। মানে হচ্ছে আপনি হচ্ছে আপনার মতো করে স্কেচ করতে পারছেন, ইনোভেশন। হ্যাঁ, ইনোভেশনগুলো কারণ এক সময় তো চেঞ্জ হয়। তো ওইটাই ছিল হচ্ছে ইলেকট্রিক গাড়ি। আর ইউএসএতে থাকতে করতাম কি, আপনি তো জানেন হচ্ছে অন ক্যাম্পাস হচ্ছে জব করতে হয়, আর ওই টাকা দিয়ে আমি ফ্যামিলি তো আমার ওয়েল অফ ফ্যামিলি না, আমি হচ্ছে একদম সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা। তো দেখা যায় যে হচ্ছে আমি জব করতাম 2-3টা অন ক্যাম্পাস জব করতাম, বাট তারপরে হচ্ছে টিউশনের টাকা হচ্ছে আমি 50% স্কলারশিপ ছিল আর 50% আমাকে যোগাইতে হতো। তো দেখা যেত যে হচ্ছে পরে আমি একবার করছি কি, আমার গাড়ি ভালো লাগতো আমার। তো এখন তো প্রথম মাসে আমি হচ্ছে জব করছিলাম, করে হচ্ছে আপনার $900 পাইছিলাম। হ্যাঁ, তো পাওয়ার পরে আমি $800 দিয়ে গাড়ি কিনে ফেলছি, বাকি 1 মাস কিভাবে চলবে আমার কোনো ধারণা ছিল না। তো পরে ওই গাড়িটা ওটা স্যাটার্ন 1992 মডেল ছিল, পুরাতন অনেক, ম্যানুয়াল। হ্যাঁ, আর ম্যানুয়াল গাড়ি আমার খুব ভালো লাগে এটা। হ্যাঁ, তো পরে আমি ওই গাড়িতে কিছু কাজ ছিল, আমি ইবি থেকে পার্টস করে নিজে হচ্ছে ফিক্স করলাম। করার পর আমি বলে দেখলাম গাছ দেখে এটা বিক্রি করলে কত হয়। তো আমি হচ্ছে $1500 ক্রেগ লিস্টে দিচ্ছি, দেখো আমার $500 বিক্রি হয়ে গেছে। পরে আমি করতাম কি, পুরাতন গাড়ি কিনতাম, কিছু চেঞ্জ করতাম, বিক্রি করে দিতাম। তো ফ্লিপিংয়ে হচ্ছে আমার ভালো একটা ইনকাম হতো আর কি। তো
এরকম এটা হচ্ছে গাড়ি আমি এরপরে হচ্ছে গ্রাজুয়েশন করি 14 সালে। মহাকালীর রাস্তা, হ্যাঁ সেখান থেকে শেখা, পুলিশ আঙ্কেলদের কাছে রিকোয়েস্ট করা, সার্চ তালক করা, জি। ইউএসএতে যাওয়া, মডিফাই করে বিক্রি করা, জার্নিটা খুব ইন্টারেস্টিং। ক্যারি অন দেন। তো পরে হচ্ছে 14 সালে গ্রাজুয়েশন করে আচ্ছা যেটা USA হচ্ছে থেকে? হ্যাঁ, তো আমার প্রবলেম হচ্ছে কি আমি ওই অন ক্যাম্পাসে জব করতাম ওয়েব ডেভেলপার হিসেবে জিওলজি ডিপার্টমেন্ট। ওকে, জিওলজি ডিপার্টমেন্টে। তো আমার হচ্ছে পুরো ক্যারিয়ার হয়ে গেছে সফটওয়্যার, যেহেতু আমি ইলেকট্রিক্যাল পড়ছি তো এমবেডেড সিস্টেমে পড়তাম, সফটওয়্যারে হচ্ছে আমার ফুল। এখন জবও পাচ্ছি হলো সব সফটওয়্যারে, আমি আসলে সফটওয়্যার থাকতে চাচ্ছিলাম না। ওকে, ইউএসএ তে একটা প্রবলেম হলো কি যে ক্যারিয়ার সুইচ করাটা একটু টাফ। জি। তো আমি জব স্পেশালাইজড, হ্যাঁ স্পেশাল এটা জব পাচ্ছিলাম না, ইলেকট্রিক্যাল সাইডের কোনো এমবেডেডও পাচ্ছিলাম না। কিন্তু মিনিমাম আমাদের ঢাকাতে হচ্ছে আমার বড় ভাই রিনিউয়েবল এনার্জি বিজনেস করে, ওনার সোলার কোম্পানি। তো পরে উনি বললো যে তুই চলে আয়, তাহলে আমরা এখানে সোলার বিজনেসটা করি আর কি, সেটা আর কি। তো ওইটা প্রায় 2013 সাল থেকে উনি বিজনেসটা করতেছেন। তো আমি 14 এ গ্রাজুয়েশন করলেন? জি। তো আমি পরে 16 সালে চলে আসি দেশে। চলে আসার পরে এখানে অনেকগুলা সোলার পাওয়ার প্ল্যান্ট করেছি আমি। আমার ডিজাইনে প্রায় 123টার মতো সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করা আছে, এটা এখনো চলছে অনেকগুলো। তো সেখান থেকে প্রথমে একটা সফটওয়্যার স্টার্ট আপ দেই, ওটা ফেল করে 4.5 বছর পরে। দেন হচ্ছে আমি বঙ্গে জব করি। বঙ্গতে? হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম। হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্ম, হ্যাঁ এখানে আমি প্রোডাক্ট ম্যানেজার ছিলাম। আচ্ছা। তো পরে হলো বঙ্গের পরে তখন হচ্ছে চিন্তা করলাম যে মানে লাইফের মোটামুটি অনেক খারাপ সিচুয়েশন যায় আর কি ওই সময়। দ্যাটস আ পার্ট অফ এন্টারপ্রেনারিয়াল জার্নি। পরে দেখলাম যে আচ্ছা আমার তো হচ্ছে হারানোর কিছু নাই, এর চাইতে নিচে নামারও কিছু নাই। তো হোয়াই নট যে আমি বাচ্চাকাল থেকে যেটা চিন্তা করছি ওইটাই করি। যেটা ব্যাক ইন 2010 দেন? এটা ছিল 2022 তে। ও 22 তে? হ্যাঁ। এর মাঝখানে আপনি বঙ্গতে ছিলেন বা হ্যাঁ করলেন? আচ্ছা ফাইন, হ্যাঁ এগুলো কিছুটা সময় চলে গেছে। হ্যাঁ। তো 2022 আমি হচ্ছে ফাইনালি এই পালকি মোটর শুরু করি আর কি। 22 এর মাঝখানে অনেক আপস এন্ড ডাউন ছিল। Ups and downs, গুড। সো আপনি প্রায় বলেন মোবিলিটি কোনো ট্রান্সপোর্ট ইস্যু নিয়ে ডিফাইন করা যায় না, ইটস এ লাইভলিহুড। এই ফিলোসফিটা আপনি একজন সিএনজি চালকের কাছ থেকে কিভাবে আপনি আপনার মাঝে নিয়ে আসতে পারলেন? আমার মামা ছিল হচ্ছে আপনার বেবি ট্যাক্সি চালিত, আমার আপন মামা। আচ্ছা আচ্ছা। তো উনি হচ্ছে মিরপুরে থাকতো। ওকে, তো দেখা গেল যে ওনার লাইফস্টাইলটা আমি খুব কাছ থেকে দেখছি। কারণ উনি হচ্ছে মানে হয় কি একই পরিবারে কিছু কিছু মানুষ হচ্ছে ধরেন আপনার মানে সবাই তো আর একই রকম হয় না, কেউ ডিফারেন্ট ট্র্যাকে চলে যায়। ন্যাচারালি। বাট কষ্ট কিন্তু সবার জন্যই কষ্ট, মানে সুখও যেমন সবার জন্য ইউনিভার্সাল সুখ, কষ্টও কিন্তু ইউনিভার্সাল কষ্ট। খুব দামি কথা। তো ওনার কষ্টটা আমি দেখতাম। তো দেখার পর দেখা গেল যে ওই যে আপনার ডিফারেন্ট ট্র্যাকে চলে গেছে, ওনার গাড়িটা ওনার নিজের ছিল না, উনি হচ্ছে আপনার লিজে চালাতো। তারপরে হচ্ছে ওই দিন শেষে যে পরিমাণ টাকা থাকতো ওইটা। আর আপনি দেখেন যে ঢাকার রাস্তা হচ্ছে 95 ডেসিবল হচ্ছে শব্দ, তারপরে হচ্ছে কি পরিমাণ ধুলাবালি। আর একটা মানুষ যদি হচ্ছে মানে এইটার মধ্যে 14 ঘন্টা কিন্তু ওরা ডিউটি করে সিএনজি চালকরা। তো আমি চিন্তা করতে মানে এটা হয়েছে কি মাঝখানে তো ওটা দেখছি, মাঝখানে মধ্যে কি রে সিএনজি চালকরা এত রুড কেন? হ্যাঁ এটা কিন্তু অনেক রুড। হ্যাঁ, পরে আমি একদিন চিন্তা করলাম যে বাধ্য হয় হয়তো, হ্যাঁ মানে ওরা আসলেই বাধ্য। মানে এই শব্দের মধ্যে কাউকে যদি রেখে দেওয়া হয় সে রুড হবে না কেন? ট্রু। তার মধ্যে হচ্ছে যে বাই নেচার ইজ নট আ রুড। হ্যাঁ, পরিবেশ বাধ্য করে। এবং হচ্ছে যে তার যে ইনকাম সে তো কখনোই সিএনজির মালিক হতে পারবে না। ট্রু। কারণ একটা সিএনজির দাম এখন যে 25 লাখ টাকা। হ্যাঁ, মানে সিএনজির দাম হয়তো 6-7 লাখ টাকা, সেটা কিন্তু কাগজের মানে ইন্টারনাল হচ্ছে 25 লাখ, সে তো কখনো এটা মালিক হতে পারবে না। তো সারা জীবন কি সেই র্যাট রেসের মধ্যে চলতে থাকবে? তো আমি এটা চিন্তা করলাম যে এবং এরকম মানুষ হচ্ছে 6 লাখ আছে বাংলাদেশে রেজিস্টার্ড। আচ্ছা। এবং টেসলা, আমরা বলি টেসলা যেটা না, রিক্সা আছে 6 মিলিয়ন, মানে প্রায় 60 লাখ। সো এই মানুষগুলা কিন্তু দেখেন ওরা যে রিক্সা চালাচ্ছে ওরা তো উপায় নেই, বাধ্য হয়ে। আপনার 80% হচ্ছে ক্লাইমেট ভার্নারেবল, খরা, লবণাক্ত পানি, বর্ষা, এগুলোর জন্য তারা ঢাকাতে আসছে রিক্সা চালাতে। তো এখন কথা হলো যে 6 লক্ষ ট্যাক্সি ড্রাইভার আর 60 লক্ষ প্রায় 60 লক্ষ রিক্সা চালক। হ্যাঁ, সো এই বিশাল একটা জনগোষ্ঠী এবং তারা কিন্তু আপনার হিউজ পরিমাণ ভ্যালু অ্যাড করে সোসাইটিতে, মোবিলিটি সব কিছু করতেছে। এখন এই রিক্সাটা 1973 সালে আমাদের ঢাকাতে মাত্র 3টা রিক্সা ছিল, কি পরিমাণ বুম করছে। এখন কথা হলো যে এই যে রিক্সা, আমি কাউকে হচ্ছে দোষ দিচ্ছি না, বাট কথা হচ্ছে হলো যে রিক্সা কেন হচ্ছে পালকি হয়নি আরো 20 বছর আগে বা 30 বছর আগে?
তাই না? মানে আমার চেয়ে তো অনেক স্মার্ট লোকজন ছিল, অনেকে ছিল, আমি তো হয়তো কিছুই এখনো না। আছে। হ্যাঁ, এখনো আছে। তো কেন হয় না? কেন হচ্ছে যে তাদের কথাগুলো চিন্তা করে হলো যে আপনার একটা বেটার একটা রিক্সা দেখেন, রিক্সা চালানো কি কঠিন? এত সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকে? এখান থেকে এইভাবে পা দিয়ে রিক্সা চালায়, কঠিন না এটা? কঠিন কাজ। তো ওই মানুষটার জন্য একটা ভালো টেকনোলজি ডেভেলপ করা যেত না? ট্রু। সো আমার হচ্ছে হলো যে এই সবগুলো হচ্ছে, হ্যাঁ গাড়ি, এখানে ইলেকট্রিক গাড়ি, ফ্যাক্টরি, টাকা পয়সা, এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমার ম্যাটার করে যে হচ্ছে ওই মানুষটা হচ্ছে হলো যে কি করে। তাহলে এই যে মানবিকতা থেকে আপনি যে আপনার বিজনেসের মোমেন্টামটা শুরু করলেন, সেখানে একটা স্পেসিফিক ইস্যু আছে, সেটা হচ্ছে সিটি বয়ের ডিজাইন। আপনি এসি, ওয়েদার প্রোটেকশনের কথা বলেছেন, এটা অনেকের কাছে লাক্সারি মনে হতে পারে, আপনার কাছে নেসেসিটি। নেসেসিটি। সো তার মানে কি এটাই যে একটি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের যে স্ট্রাগল, সেটাকে আপনি চেষ্টা করেছেন একটা জায়গায় প্রোটেকশন দিতে উইথ দ্যার কমফোর্ট জোন। গুড। একটু আপনার ব্র্যান্ডের দিকে আসি, পালকি। ওয়াই দিস নেম, ওয়াই পালকি? আচ্ছা, পালকি নামটা হচ্ছে 50% মানুষ হচ্ছে পছন্দ করে, 50% অপছন্দ করে। আমি সেই দিকে যাচ্ছি। তো আচ্ছা, নামটা হলো যে আমাদের আমি যখন একটা গাড়ি কোম্পানির নাম দিতে হবে, তো আমি প্রথমে ভাবলাম যে আমি এমন একটা নাম দিব যেটা হচ্ছে আমার মাটিকে বোঝায়। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে আমি প্রথম ভাবছিলাম যে জগদীশ চন্দ্র বসু অনুযায়ী বোস দিব বা বসু, এন্ড বসু হচ্ছে বোসও আছে, বসুও আছে, দুইটা উচ্চারণ। তারপর হচ্ছে ডক্টর কুদরতি খুদা, ওনার নাম হচ্ছে খুদা, দিলে এখন একটু খুদা খুদা মনে হবে। হ্যাঁ, তো আমি অনেকগুলো নাম ট্রাই করি, যেটা হচ্ছে আমাদের জিনিসকে আমি সম্মানিত করতে চাই। তো পরে অনেকদিন পরে মনে হলো আচ্ছা, আমাদের অথেন্টিক, আমাদের ভেহিকেল বলতে কি বোঝায়? তো আমাদের এই মাটির ভেহিকেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে রথ, একটা হচ্ছে পালকি। মানে আমাদের ভেহিকেল, মানে মেড বাই আস। আচ্ছা। তো সেইখান থেকে হচ্ছে দেখলাম যে আপনি তো করে যাওয়ার চেষ্টা করেছেন। যে হ্যাঁ, জি। হ্যাঁ, মানে হচ্ছে আমি হচ্ছে অথেন্টিক, মানে আমার ইন্টেনশন ছিল যে হচ্ছে হলো আমি এই দেশকে সম্মানিত করব, মানে এটা হচ্ছে আমার বিউটিফুল। তো এখন হচ্ছে যে রথ হচ্ছে, আবার রথের উচ্চারণ আবার একটা হচ্ছে রথ, একটা রাথা, উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। ওকে। বাট পালকি হচ্ছে আমি করি কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, যেমন জাপানিজ, চাইনিজ, সবগুলো দিয়ে পালকির ওই যে গুগল ট্রান্সলেটর দিয়ে প্রনাউন্স করেছি। পালকি প্রনাউন্সিয়েশন সেম থাকে। আবার দেখেন, এই পালকিটা হচ্ছিল একটা সময় হচ্ছে গড গডেসদের ট্রান্সপোর্ট ছিল। তারপরে হচ্ছে আপনার রাজা বাচ্চারা, ওনারা চলে গেল জমি বাচ্চারা। ইভেন এখনো ধরেন আজ থেকে 50 বছর আগে স্টিল মেয়েদের সবচেয়ে সেক্রেট জার্নি তার শ্বশুর বাড়িতে পালকি দিয়ে যেত। সো এটা হচ্ছে যে আমাদের লোগোটা খেয়াল করবেন, আমাদের লোগোর মধ্যে প লেখা, বাংলা। এটা আর কি। সো আমি চাইছি যে আমাদের একটা লেটার হচ্ছে সারা পৃথিবীর মানুষ জানবে যেটা আমাদের একটা লেটার। দ্যাটস আ গ্রেট ওয়ে টু গো। আপনি গিগা ফ্যাক্টরি মডেলকে রিজেক্ট করে মাইক্রো ফ্যাক্টরি অ্যাপ্রোচে গেছেন। এটা কি আপনার মানে বাস্তবতার কারণে, নাকি এটা আপনার ভিশনটা আপনি সেভাবে দেখতে চেয়েছেন তাই? এইটা হচ্ছে দুইটা জিনিস। একটা হলো যে আমরা মনে করতাম কি যে ফ্যাক্টরি আসলে ওই যে গিগা ফ্যাক্টরি, হ্যাঁ, এটা হচ্ছে হেনরি ফোর্ডের দেখানো পথ, যেটা হচ্ছে 1900 সালের। হ্যাঁ, তো 1912 সাল আর এটা হচ্ছে 2026 সাল। সো অনেক কিন্তু ডিফারেন্স, প্রায় 100 বছরের বেশি। হেনরি ফোর্ডের কাছে এআই ছিল না, আপনার মেশিন লার্নিং বা এই টেকনোলজিগুলো কিন্তু ছিল না। থাকলে উনি মাইক্রো ফ্যাক্টরি করতেন। এটা আর কি। হ্যাঁ, উনি ওই সময় বেস্ট অ্যাপ, হ্যাঁ, উনি ওই সময় বেস্ট অ্যাপ্রোচটা নিয়েছেন। সো আমরা কেন হচ্ছে এই সময়কার বেস্ট অ্যাপ্রোচ নিব? সো বেসিক্যালি ইউ কনসিডার দ্য রিয়ালিটি জি, অ্যান্ড দ্য ইনভলভমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড এভরিথিং। অলরাইট, একটা কথা আমরা শুনতে চাই যে আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক ভেহিকেল যে আসছে বা ছোট ছোট করে আসা শুরু করেছে, এবং আপনি তো সাহস করে তৈরি করাই শুরু করে দিলেন। চার্জ স্টেশন ইটস আ স্ট্রেস পয়েন্ট ফর আস। সেই জায়গাটাকে কীভাবে আমরা অ্যাড্রেস করবো, কীভাবে সলভ করবো? চার্জিং স্টেশনটা হলো যে এটা গ্রাজুয়ালি হবে। মোর হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যে কোনো একটা কোম্পানিকে আগে আসতে হবে মেজর পয়েন্টগুলোতে হচ্ছে চার্জ স্টেশন বসানোর জন্য। যেমন হলো যে এটা মানে ডেটা ব্যাকটা আর কি। যেমন যে হচ্ছে বিওয়াইডি কিনলো বা ডিপাল বা হচ্ছে লাক্সারি সেগমেন্টে যে কারগুলো কিনলো, যে তারা হচ্ছে মোস্টলি কোথায় হলো যে আপনার যায় এই ডেটাগুলো। সো আমরা যখন 1 বছরের ডেটা হচ্ছে আমরা কালেক্ট করলাম, করে হচ্ছে হলো আমার তো টেসলা নাই, আমার পালকের জন্য আছে। আচ্ছা, পালকের জন্য আমার হচ্ছে প্রায় হচ্ছে 1.7 মিলিয়ন অফ কিলোমিটার ডেটা আছে আমার কাছে। আমি সেটাই আনতে চাই, পালকের জন্য আছে। সো আমি জানি হচ্ছে আমার গাড়িগুলো কোথায় যায়, প্রত্যেকটা কাস্টমার। তো হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে যে এখানে বসালে হচ্ছে এতগুলো কাস্টমার এই পয়েন্টে পাবে, এত ডেটা ড্রিভেন হচ্ছে কিছু কিছু চার্জ বসানো উচিত। এটা হলে হচ্ছে এই ক্রাইসিসটা দূর হবে। কারেক্ট।
আরেকটা বিষয় হচ্ছে এখানে গভর্নমেন্ট সোফার আই নো দে হ্যাভ দ্য পলিসি, জি। এখন পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য চ্যালেঞ্জগুলি কোথায়? যেমন হচ্ছে চার্জিং স্টেশনে চার্জিং নীতিমালা যেটা স্ট্রেটা করেছে যেটা আর কি, হ্যাঁ, তো এখানে হচ্ছে হলো যে মানে সব কিছু ঠিক আছে, 8 টাকা হচ্ছে বিদ্যুতের প্রাইস, সব কিছু হচ্ছে ঠিক আছে, বাট ওই দেখা যায় কি যে ধরুন 8 টাকা যে বিদ্যুতের প্রাইস এটা তো দিবে হচ্ছে আপনার হয় পিডিবি বা হচ্ছে হলো যে আপনার পল্লী বিদ্যুৎ অথবা ডেস্কো, এরা তো দিবে, তাই না? তো এখন এখন কথা হচ্ছে যে স্ট্রেটা করে রাখছে, বাট পিডিবির কাছে পৌঁছাবে কে? তারপরে হচ্ছে ওইটা যে ইমপ্লিমেন্টটা যে হবে যে এই মিটারের নাম্বারের এগেনস্টে হচ্ছে 8 টাকা করে আসবে, সো এই যে চেইনটা, এটার জন্য যেমন হচ্ছে আপনার বাংলাদেশ গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে নীতিমালা একটা আছে 2022 সালে মোস্ট প্রবাবলি, হ্যাঁ, সো এখানে বলা আছে যে ওয়ান স্টপ সার্ভিস একটা করবে বিআরটি এর আন্ডারে, বাট ওই ওয়ান স্টপ সার্ভিস নাই আমাদের। সো জিনিসগুলো হচ্ছে কি আমাদের এবং এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশের নীতিমালাগুলো এত ওয়ান্ডারফুলি করে মানে পড়লে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এগুলো একদম 99% হচ্ছে যে ফলো করা হয় না, হয় না। হ্যাঁ। স্যাড। আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন যে 8 টাকার যে ইলেকট্রিক যে খরচের কথাটা, আমাদের টোটাল পপুলেশনের কতটুকু অংশ আপনি মনে করছেন যে নেক্সট 10 ইয়ার্স ইলেকট্রিক ভেহিকেলের কাস্টমার হতে পারে? আচ্ছা, যদি এখন বলি আজকে কতটুকু হচ্ছে, আজকে হচ্ছে হলো 60 লাখ ইন্টু হচ্ছে হলো 6 ইন্টু হচ্ছে 10, এতগুলো মানুষ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের সুবিধাভোগী আজকে। হ্যাঁ, সো ইভেনচুয়ালি 10 বছর পরে যখন এই মার্কেট অনেক বড় হবে, আমাদের ন্যাশনাল গ্রিডের এই ক্যাপাসিটি কি? আচ্ছা, এর মজার জিনিস আমি গতকালকে হিসাব করতেছিলাম যে হচ্ছে হলো যে যদি হচ্ছে যেমন আমাদের লেটেস্ট গাড়িটার ব্যাটারি হচ্ছে 36 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে প্রতি 200 কিলোমিটারে 36 কিলোওয়াট আওয়ার এনার্জি নেবে। ওকে, তো এখন হচ্ছে হলো যে আমি চিন্তা করলাম যে অটো রিক্সা অলরেডি হচ্ছে আপনার 18 মেগাওয়াট আওয়ার মানে ন্যাশনাল গ্রিড থেকে নিচ্ছে, তো যেটা হচ্ছে টোটাল জেনারেশন 10% অটো রিক্সাগুলো নেয় অলরেডি, এবং এটা হচ্ছে 50% ওয়েস্ট হয়ে যায় ওই যে ব্যাটারি ব্যাটারি ডিওডির জন্য। তো এখন ওইটা দিয়ে যদি হিসাব করে তাহলে যদি হচ্ছে বড় সেগমেন্টের গাড়ি হয় যেমন 100 কিলোওয়াট আওয়ার বা হচ্ছে হলো 50 কিলোওয়াট আওয়ার, তাহলে মোটামুটি হচ্ছে 8 লাখ গাড়ি হচ্ছে বাংলাদেশে সেল করা যাবে। সো এখন এই তো মানে এটা হচ্ছে হলো যদি ওইটা হয়, আবার প্রবলেম হলো কি ন্যাশনাল গ্রিডে যদি 20% যদি ইভিতে ইউজ করা হয় তাহলে অন্যান্য জায়গায় একটু ক্রাইসিস পড়তে পারে, যদি আনটিল আনলেস আমরা হচ্ছে হলো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা আরো সেট আপ না করি। আমাদের সেই রেডিনেসটা থাকা খুব জরুরি। গুড। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি প্রায় কথা বলেন, যেহেতু আমরা খুব মানে রিলেভেন্ট ইস্যুতে কথা বলছি, ব্যান্ডউইথ, পাওয়ার, জিপিইউ নিয়ে কথা বলেন, সো এই ফ্যাসিলিটিসগুলা তো আমাদের ইভেন্চুয়ালি এস্টাবলিশ করতেই হবে, এবং এই বাধাগুলো না কাটলে তো আমরা গ্লোবাল টেক রেসে পিছিয়ে পড়বো। সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার মানে আপনার খুব ব্রিফ সাজেশন কি হতে পারে এই জায়গাগুলোতে ইন্টারভেনশন কিভাবে হতে পারে? আমার মনে হয় যে এই সেক্টরে যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে, হ্যাঁ, এখানে হচ্ছে দুই রকমের টাইপ অফ লোক আছে, একটা হচ্ছে হলো যে এন্টারপ্রেনার আর একটা ওয়ান্টারপ্রেনার, যে হ্যাঁ দুই রকমের লোক আছে। অনেকে বলে অনেক কিছু, সে কথায় অনেক ভালো, অনেক কিছু বলে, বাট আপনি জিজ্ঞাসা করবেন সে আসলে মানে আপনাকে ডেলিভারি দিতে পারবে না, হ্যাঁ, সেরকম অনেক কিছু আছে। তো যারা অ্যাকচুয়ালি কাজ করে প্লাস তারাও থাকলো, দুজনের দরকার আছে। তো ওই যে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বিমা, হ্যাঁ, বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার মাতলুব আঙ্কেল হচ্ছে ওইটার চেয়ারম্যান, তো তার হাফিজ আঙ্কেল হচ্ছে ভাইস চেয়ারম্যান, এরকম আর কি। হ্যাঁ, সো আমরা ওইটা করছি, হ্যাঁ, সো আমরা ধরুন ওইটা ইয়েটা করছি, বাট কথা হচ্ছে ওইটা এখন রেজিস্ট্রেশন পায় নাই, তাই। হ্যাঁ, তো কথা হচ্ছে হলো যে এইগুলো একটু মানে আরেকটু হচ্ছে ডায়নামিক দরকার এই জিনিসগুলোতে, এবং হচ্ছে হলো হিট করা দরকার, হ্যাঁ, কারণ হচ্ছে হলো যে যেমন ওয়ান স্টপ সার্ভিসটা আমাদের একটাই দাবি হতে পারে যে ওয়ান স্টপ সার্ভিস লাগবে আমাদের, এবং হচ্ছে যতগুলো ইন্টার মিনিস্ট্রিয়াল জিনিসপত্রগুলো সবগুলো একসাথে করে এটা করে দাও, সমস্যা তো হয় না। এটা আর কি। একটু ব্যক্তিগত প্রশ্ন আসি, আপনি নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে বিজনেস শুরু করেছেন, বাংলাদেশের মতো জায়গায় নিজের আবাসস্থল বিক্রি করে ব্যবসাতে ইনভেস্ট করা ইটস আ বিগ মুভ, মানে আমাদের কাছে অন্তত। তো এই রিস্কটার কিভাবে নিলেন এবং কেন নিলেন? আমি হচ্ছে যখন এটা শুরু করি তখন হচ্ছে হলো যে আমার 2022 সালে আমি পার্সোনাল নোট লিখি আর কি, ওকে, যে আমি হচ্ছে কেন শুরু করতেছি এটা, ওকে। তো আমার মোটামুটি 12-13টা পয়েন্টের একটা নোট আছে,
যে এটা আমি হচ্ছে মোটামুটি সবসময় আর কি যদি বিপদে পড়ি আমি এটা দেখি যে কেন শুরু করছে, কারণ হোয়াইটটা যেন ভুলে না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটার মধ্যে ছিল হলো যে আমি দেখতে পাইছি যে আমি যদি আমার মরার পরও বেঁচে থাকতে চাই তাহলে হচ্ছে এটা একটা ওয়ে। তারপরে হচ্ছে আমি যেভাবে যেমন আমি যখন ইউএসএ যদি থাকতাম তাহলে ধরেন আমার প্রায় $2-2.5 লাখ স্যালারি হতো পার ইয়ার। তারপরে হচ্ছে এগুলা সব ফাইন্যান্সিয়ালও কিছু ক্যালকুলেশন আছে যে স্টার্ট আপ হলো আমার জন্য সবচেয়ে ফিজিবল ছিল, যেটা হচ্ছে ধরেন আমার কোম্পানির ভ্যালুয়েশন এখন ধরেন প্রায় আপনার $15 মিলিয়ন। এই প্রসঙ্গে আমি আসবো। সো যেটা হলো যে আমি এটার হচ্ছে 83% ওনার। হ্যাঁ, আচ্ছা, সো আমি যদি ইউএসএ থাকতাম এই গত 10 বছর। এটা কি সোল প্রপার্টরশিপ? না লিমিটেড, আমাদের মানে বাংলাদেশেও কোম্পানি, সিঙ্গাপুর হচ্ছে মাদার কোম্পানি। ওকে ওকে। সো দেখা যাচ্ছে যে যদি হলো যে আমি ইউএসএ থাকতাম নেট ওয়ার্থ হচ্ছে তার চেয়ে বেশি আছে এখন, দেখে মনে হয় না। হ্যাঁ, বাট কথা হলো যে আমি তো জানি আমি কোথায় যাব। সো আইপিওতে গেলে এগুলো হচ্ছে সব ওয়ার্থ ইট হয়ে যায় আর কি। কারেক্ট এটা আর কি। ভেরি নাইস। দৌড়টা লম্বা, হ্যাঁ, বাট কথা হচ্ছে ওয়ার্থ ইট। ভেরি গুড। একটু আগে আপনি ভ্যালুয়েশনের কথা বলছিলেন, আপনি আপনার কোম্পানির ভ্যালুয়েশন ক্ষেত্রে আপনি অনেক সময় কম্প্রোমাইজ করেননি, অনেক ইনভেস্টরকে রিফিউজ করেছেন, রিজেক্ট করেছেন। এই স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্সটার সোর্স কি? আমি এখানে মানে এই কোম্পানি করাতে আমার পার্সোনাল একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি আমি তো আগের তাকদিরে বিশ্বাস করতাম না। আচ্ছা, তো মানে করতে পারতাম না, আমি কখন দেখি নাই তো। হ্যাঁ, তো যেমন এই কোম্পানির একটা মজার স্টোরি আছে। 2022 অক্টোবরে আমার কাছে সব কিছু বিক্রি করে দিও আমার কাছে মাত্র 37,000 টাকা আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমার ধরেন বেতন দিতে হবে 6 জনের, তো ওই সময়কার তারপরে ছোট্ট 2টা দোকান এগুলো ভাড়া দিতে হয়। হ্যাঁ, কেমন হচ্ছে চলবো আই হ্যাভ নো আইডিয়া। তো আমার বন্ধু আমার ওই সময়কার কো-ফাউন্ডার, উনি একটা আমাকে দোয়া শিখাইছে। দোয়াটা হচ্ছে এরকম যে রাব্বি ইন্নি লিমা আনজান্তা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এর ট্রান্সলেশনটা হচ্ছে এরকম, মানে আমি হচ্ছে একটু মনে হয় চেঞ্জ করছি, মনে হতে পারে মিনিংটা। মানে মিনিংটা হচ্ছে এরকম যে বুঝে নিচ্ছি যে আল্লাহ হোয়াট এভার ইউ হ্যাভ প্ল্যান্ড ফর মি ইন দ্য ফিউচার আই ডিমান্ড ইট নাও। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে হলো যে এর কথা হচ্ছে আপনি যদি আপনার সৃষ্টিকর্তার সাথে এইভাবে চান, না দিয়েও তো উপায় নেই। হ্যাঁ, এটা হচ্ছে তো যেটা হচ্ছে যে আমি এটা পড়তেছিলাম আর কি। তো পড়ার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, মানে ওই সময় 2টা ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল। একটা হচ্ছে বড় একটা কোম্পানি থেকে ব্যাংকের লোন আর কিছুই হয় নাই। তো আমি হচ্ছে চিন্তা করলাম আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে একটা লিস্ট করি। তো ওই সময় কাকতালীয়ভাবে একজন মানুষ, উনি হলো যে আপনার লিঙ্কডইনে পরিচয় হয়, উনি আমাকে মেসেজ দিয়ে ওনার হেড অফ এইচআর দিয়ে ফোন টোন দিয়ে ওনার সাথে দেখা করেছে। তো আমি একটু আবার হচ্ছে স্পিরিচুয়াল পার্সন আর কি। হ্যাঁ, যেটা হয়েছে তো ওনার সাথে 2-3 মিনিট বিজনেস নিয়ে কথা বলে বিশাল কথা হলো যে আপনার প্রায় 2 ঘন্টা আলোচনা। বাইরে দেখি 25-30 জন দাঁড়ায় আছে ওনার সাথে মিটিং করার জন্য। তো ওনার সাথে পরিচয়, তো উনি হচ্ছে আমি ওনাকে লিস্টের প্রথমে রাখছিলাম ওই সময়টাতে। তো পরিচয় সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে ওনার সাথে। পরে আমি বললাম যে উনি আমাকে বলতেছে তুমি হলো 5 লাখ টাকা গাড়ি বিক্রি করতে চাও, 5 লাখ টাকা তুমি গাড়ি বিক্রি করতে পারবা, তুমি ব্যবসা বুঝো কিছু? হ্যাঁ, বিআরটি অ্যাপ্রুভাল কোথায়? এগুলো নিয়ে আমাকে এই ঝাড়াঝাড়ি শুরু করছে। তো পরে আমি বললাম যে বিআরটি অ্যাপ্রুভাল যে নিব, আমার হচ্ছে বিআরটি অ্যাপ্রুভালের জন্য আমার হচ্ছে মিনিমাম হচ্ছে 10,000 স্কোয়ার ফিটের জায়গা দরকার। তারপরে হচ্ছে আমার প্রায় 31টার মতো লাইসেন্স দরকার। তো আমি হচ্ছে এগুলো না বিআরটি অ্যাপ্রুভাল কোথা থেকে নেব? আমার কাছে আছে মাত্র 37,000 টাকা। তো উনি হচ্ছে ফোন টিপতেছিল আর কি। তো আমি ভাবলাম উনি কথাবার্তা পাত্তা দিতেছেন। তো পরে আমি তাকে বলে বুঝতে পারছো না, তোমার অ্যাকাউন্টে আমি 10 লাখ টাকা পাঠাই দিছি। হ্যাঁ, তোমার লাগবে 1 গ্লাস পানি, আমি তোমার এইটুক পানি দিছি, এটা তুমি একবারে গিলে খাবে না চেটে খাবে, সাব টু ইউ। পরে ওই 10 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে 10,000 ফিলোসফার। তো হচ্ছে 10 লাখ টাকা দিয়ে আমি হচ্ছে পুরো ফ্যাক্টরি নিলাম, নিয়ে হলো যে 11,000 স্কোয়ার ফিটের। তারপর হচ্ছে সব লোন নাকি? না, লোন না, উনি জাস্ট দিছে। হ্যাঁ, সো এটা মানে আমি বললাম না ওই যে তাকদিরে বিশ্বাস করা। এরপরে 1,10,00,000 টাকা দিচ্ছে একজন মানুষ, কিছু ছাড়া, কোনো লোন না, ইন্টারেস্ট না, কিছু ছাড়া। ওকে, হ্যাঁ, সো মানে এরকম আর কি জিনিসটা, মানে ইনভেস্টমেন্টও না, আমি যদিও পরে টাকা ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাট কথা হলো যে মানে পেয়েছিলেন তো। হ্যাঁ, আমাকে চিনে না, জানে না, আমাকে বিক্রি করলে তো ওই সময় 1,10,00,000 টাকা হইতো না অনেস্টলি। আমি কোথায় পাইতাম টাকা, তাই না? সো এই যে ধরেন ওভার দ্য ইয়ার না, এবং সবচেয়ে বড় কথা কি এগুলো তো 2 জন, বাট আমার কাস্টমার মানে ধরেন মাস্ট বি ইওর স্ট্রেংথ। মানে ওনারা হলো যে 2টা ছোট ছোট দোকান, শাটারওয়ালা দোকান, ধুলা আসতে দেখে আমি পলিথিনের পর্দা লাগাই দিয়েছিলাম ওইটাতে। হ্যাঁ, ওইটা দেখে ওনার 16টা গাড়ি অর্ডার দিছে। হ্যাঁ, আমি বললাম এর মধ্যে একজন আছে ধরেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। হ্যাঁ,
আমি তো বললাম যে, স্যার বলুন তো আপনি কেন গাড়িটা অর্ডার, আপনি জানেন আমি এখানে, হ্যাঁ আপনি জানেন হচ্ছে তো মানে গাড়িটা কেন অর্ডার দিলেন, হ্যাঁ। So sweet. এবং যখন টাকার দরকার হয়েছে, ইভেন আমরা হচ্ছে 2025-এ জায়েদ সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড পাই, হ্যাঁ। হ্যাঁ তো সেখানে হলো যাওয়ার আগে আমার কাছে হচ্ছে সিএনজি দিয়ে এয়ারপোর্টে যাবো, ওই টাকা ছিল না, হ্যাঁ। আবার কাস্টমার যখন এটা মানে কাস্টমার কি করছে জানছে না কিভাবে আমি জানি না, উনি তাড়াহুড়া করে এসে আমাকে হচ্ছে 1 লাখ টাকা পকেটের মধ্যে দিয়ে বলছে হচ্ছে বাবা তুমি যাও ভালো কিছু হবে, হ্যাঁ। সো আমার হেভিলি ব্লেসড অ্যাকচুয়ালি। বাট কাস্টমারগুলো মানে ওনারা হচ্ছে ওনারা না থাকলে আমি এত আসতে পারতাম না, ইনভেস্টমেন্ট পাইছি আমি শিওর আপনার 2025-এ। কাস্টমার শুনছেন না? হ্যাঁ। আমার মনে হয় আপনি ওদেরকে আর কাস্টমার হিসেবে কনসিডার করেন না, রাদার দে আর ইউর ডেভেলপমেন্ট পার্টনার। ওনারা আমার কোম্পানির লোক ফায়ার পর্যন্ত করে, বলে যে এই লোকটা রাখা যাবে না, আমি বলি, আচ্ছা ঠিক আছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, বাংলাদেশে যে ইভির রেভলিউশনের একটা কথা আমরা বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, এটার বড় বোটলনেক কি? পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, আমার ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার নাকি ল্যাক অফ মাইন্ডসেট? আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে হচ্ছে পলিসি, বাট সবচেয়ে বড় যেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা কেন? দেখেন এই যে বাংলাদেশকে বিদেশি গাড়ির ভাগাড়ে পরিণত করার কোনো দরকার আছে? ইয়েস, Right. রিকন্ডিশন কার, এবং লিথিয়াম ব্যাটারি, ব্যাটারিজ, এবং একটা হচ্ছে 100 কিলোওয়াট আওয়ার করে ব্যাটারি। প্রতি বছর যদি হচ্ছে 10,000 গাড়ি যদি ডাম্প করতে হয়, কোথায় ডাম্প করবে? ইয়েস, অলরেডি হচ্ছে আমরা লিডের যে একটা যে বিষাক্ত জিনিস, অলরেডি আমরা হচ্ছে প্রত্যেকটা শিশু খাবারের মধ্যে এখন লিড পাওয়া যায়। সো কথা হচ্ছে হলো যে মানে টেকনোলজি ইজ ওকে, উই আর ওকে উইথ দ্যাট ওয়ান, but it has to be sound for the society and the nature রাইট। itself, আর right? এখন কথা হচ্ছে যে এই যে মাইন্ডসেটটা, এখন কথা হলো মাইন্ডসেট যদি ভালো থাকতো ইভি অ্যাডপশন অনেক বাড়তো। True, মাইন্ডসেট যদি ভালো হতো তাহলে রিসাইক্লিংও বাড়তো। true. বাট কথা হচ্ছে হলো যে আমি দেখি যে whoever is trying to do the business, they are doing it for money. Yeah. And EV is not for money. This is for the people, for the planet, for the profit. তিনটাই হইতে হবে। সোশ্যাল বিজনেসের কথা বলতে পারেন, বাট ইটস নট লাইক সোশ্যাল বিজনেস, বাট থাকতে হবে। প্ল্যানেট না হলে ইভি দিয়ে আপনার লাভ, ডিজেল গাড়ি ভালো আছে, এটা আর কি। সো ওই মাইন্ডসেটটা আমি দেখি না। এই ফিলোসফিটাকে বিশ্বাস করতে হবে অনেক নতুন এন্টারপ্রেনারকে। রাইট, ভেরি ওয়েল সেড। তাহলে তাই যদি বলি, তাহলে 10 বছর পরে এই মোস্তফা আল মোমিন পালকেকে বাংলাদেশের কোন জায়গায় দেখতে চাই একজন একটা নিরাপদ শহরের ট্রান্সফর্মার হিসাবে? আমি দেখতে চাই যে হচ্ছে প্রত্যেকটা শহরে বাংলাদেশের গাড়িগুলো হলো যে আপনার মানুষগুলোকে হচ্ছে ম্যাসিভ একটা মানুষের প্রতিদিন ট্রান্সপোর্ট করতেছে পালকির গাড়িগুলো, এবং যেগুলো হলো যে আপনার ধরেন প্রত্যেকটা বাসা বা হচ্ছে অফিসের নিচে চার্জিং স্টেশন আছে, যখন দরকার হচ্ছে চার্জ করতেছে, এবং সবগুলো ড্রাইভার যারা হচ্ছে চালাচ্ছে তারা প্রত্যেকটা হলো যেন একটা ভালো লাইফস্টাইল পায়। এটা তো এটা একটু মজার জিনিস অ্যাড করি। প্রথম একটা গাড়ি যখন হচ্ছে আপনার ডেলিভারি দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে আমাদের শাহিন স্যার উনি আগে সিএনজি চালাতো। তো স্যার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে, এই বলুন ভাই কী গাড়ি দিলেন, আমার একদিনে 10,000 টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম কী হইলো, আমি তো ভাবছি, আমি তো ডেভাস্টেটেড যে গাড়ির কিছু কি নষ্ট, আমি জানি আমি টেস্ট করে দিচ্ছি, আমার হিসাবে কোনো ভুল নাই। তো বললো পরে আমি ভয়ে বললাম যে স্যার বলেন তো কী হয়েছে আসলে। পরে স্যার বলতেছে আমি তো আগে 3 চাকা চালাতাম, এখন যে চার দোকানে যাই সেখানে আমাকে চা খাওয়াইতে বলে, এটা সেটা খাওয়াইতে বলে আমার 10,000 টাকা একদিন আসে। তো এই যে সোশ্যাল যে আপনার আপলিফটিংটা, হ্যাঁ এইটা আমি চাই যে মানুষের মধ্যে হোক আর কি, আনন্দে সম্মানের সাথে হচ্ছে। অ্যামেজিং। শেষ একটা অন্যরকম প্রশ্ন করি, টেক ড্রিভেন যারা এন্টারপ্রেনার হতে চায় তাদের জন্য আপনার টিপসটা কি? টিপসটা হলো যে প্রথমত বিশ্বাস করতে হবে, এবং হলো যে বিশ্বাস না আসলে ফ্রন্ট লাইনে কিছু করা যায় না। আর বিশ্বাসটা আনার জন্য ওই জিনিসটা হলো যে আপনার বারবার ভিজুয়ালাইজ করতে হয়। সুতরাং যেটা নেপোলিয়ন হিলের ভাষায় বার্নিং ডিজায়ার, দেন ফেথ, আর বার্নিং ডিজায়ার আসে ফেথ থাকলে, ফেথ আসে অটো সাজেশন থেকে, বারবার রিপিটেশন। সো এটাই বেসিক্যালি এটাই পালকে মোটরসের সূত্র। আর এই 3টা চ্যাপ্টার নেপোলিয়ন হিলের প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। থ্যাংক ইউ সো মাচ মোস্তফা আল মোমিন। উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার শো। আমাদের রিমার্কস বুকে আপনাকে ছোট্ট করে কিছু লেখবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। Thank you so much for joining us here. Okay, thank you so much. আজকে মোস্তফা আল মোমিনের সাথে গল্প করে আমার যেটা উপলব্ধি হচ্ছে, ইনোভেশন মানে শুধু সবসময় যে নতুন কিছু করতে হবে তাই না। ইনোভেশন মানে পুরনো সমস্যাকে নতুন চোখে দেখা, নতুনভাবে সমাধান করতে পারা।
সবাইকে অনেক ধন্যবাদ, সামনে আবার দেখা হচ্ছে।